অনুপ্রবেশ সমস্যা নিয়ে ভারত বাংলাদেশ সম্পর্ক ক্রমশই জটিল থেকে জটিলতর জায়গায় চলে যাচ্ছে এবং অবস্থা এত দ্রুত খারাপ থেকে আরো খারাপ হচ্ছে যে ছোটখাটো সীমান্ত সংঘর্ষ থেকে বড় কোনো সংঘর্ষের সম্ভাবনা একেবারে উড়িয়ে দেয়া যায় না। এর কারণ খুব পরিষ্কার। যদি দুই পক্ষই তাদের অবস্থানে অনড় থাকে আর সমঝোতা সূত্র খুঁজে বের করার জন্য যে উদ্যোগ দরকার সেটা যদি না নেওয়া হয় তাহলে পরিস্থিতির উন্নতি হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। ফলত অনুপ্রবেশ সমস্যা যে জায়গায় এসে পৌঁছেছে এবং আগামীতে যেখানে পৌঁছে যাবার সম্ভাবনা দেখা যাচ্ছে, তাতে সীমান্ত সংঘর্ষ যদি বড় আকার ধারণ করে সেটা পরিস্থিতির কোনো অস্বাভাবিক নয়, স্বাভাবিক পরিণাম। সেদিকেই চলেছে যা অবস্থা সেটা। ভারতে অবৈধভাবে বাংলাদেশি মুসলিমরা এসে রয়েছে, তাদের চিহ্নিত করে দেশ থেকে বহিষ্কার করে বাংলাদেশে ফেরত পাঠানো হবে, এটা ভারতের বর্তমানের ঘোষিত অবস্থান। অন্যদিকে বাংলাদেশের ঘোষিত অবস্থান এরকম যে ভারতে কোনো বাংলাদেশি অবৈধভাবে যায়নি এ কথা তারা কিন্তু বলছে না। ভারতে কোনো অবৈধ বাংলাদেশি নেই এটা কিন্তু তারা ঘুণাক্ষরেও বলছে না। এই প্রশ্নটাকে উৎস রেখে তারা বলছে অবৈধভাবে কেউ ভারতে থাকলে তাদের ফেরত পাঠাতে হবে আন্তর্জাতিক নিয়ম মেনে, ও জোর করে পুশব্যাক করা নয়। তো আন্তর্জাতিক নিয়ম মানতে হবে। কি সেই নিয়ম? নিয়মটা হচ্ছে এইসব অনুপ্রবেশকারীদের বাংলাদেশের নাগরিকত্বের প্রমাণ বাংলাদেশের হাতে তুলে দেবে ভারত। বাংলাদেশ সেগুলো পরীক্ষা করবে, তারপর যদি দেখে যে তারা সত্যি বাংলাদেশের লোক তাদের ফেরত নেবে, আর যদি দেখে যে তারা বাংলাদেশের নয় তাহলে ফিরিয়ে নিতে অস্বীকার করবে এবং সেই কথাটা তারা জানিয়েও দেবে ভারতকে। ভারত যদি সেটা মেনে নেয় ভালো, না মানলে আরো প্রমাণ দিয়ে তাদের বক্তব্য জানাবে যাতে তাদের ওখানে ফেরত পাঠানো যায়। এইটা হচ্ছে নিয়ম। তো এই আন্তর্জাতিক নিয়ম মেনে চললে, যেহেতু এটা পদ্ধতি, আর এই পদ্ধতি যদি দুদেশই মেনে চলে তাহলে তো ঝামেলা কেন হবে? ঝামেলার সম্ভাবনাই নেই। অবশ্য তারপরেও যে ছোটখাটো কিছু জটিলতা থাকবে না তা নয়, তবে সেগুলো মোট সমস্যার একটা সামান্য ভগ্নাংশ হতে পারে। যেমন ধরা যাক কেউ 10 বছর আগে কি 5 বছর আগে একজন বাংলাদেশি পুরুষ তার এক বিবি 3 বাচ্চা নিয়ে চোরাপথে ভারতে এসেছে, কিংবা সে একাই এসেছে। ধরা যাক যদি দেখা যায় সে তার এক বিবি 3 বাচ্চা নিয়ে চোরাপথে ভারতে এসে থাকে, তো তার ধর্মে তো একসঙ্গে একাধিক বিবি, 4টে বিবি পর্যন্ত রাখা আইনসম্মত, তাদের পার্সোনাল ল সেই কথা বলছে। তো সে এখানে এসে করলো কি, বাংলাদেশি মানুষটি সে আরো একটি ভারতীয় মেয়েকে বিয়ে করলো, তার মানে তার 2টো বিবি হলো, তার আইনে, তাদের পার্সোনাল আইনে এটা চলবে। এইবার সেই ভারতীয় বিবির আবার 2-4টে বাচ্চা এখানে হয়ে গেল। প্রশ্ন হচ্ছে পুশব্যাকের মধ্যে কি ভারতীয় বউ আর তার বাচ্চারা পড়বে? এই প্রশ্নেরও উত্তর আছে এবং আইনগত উত্তরই আছে, তবে সেটা এই প্রতিবেদনে বলার বিষয় নয়। সেটা নিয়ে প্রয়োজনে আর একটা ভিডিও পরে করা যাবে, যেখানে পুশব্যাক বিষয়ে ক্রিটিক্যাল কিছু বাস্তব সমস্যা নিয়ে আলোচনা করা যেতে পারে। আমি করব। দর্শকদের পক্ষ থেকে সেরকম কোনো জিজ্ঞাসা থাকলে, যেমন এই একটা প্রবলেমের কথা এক্ষুনি বললাম, সে বাংলাদেশের একটি বউ হয়তো বাংলাদেশে রয়েছে আর তাকে নিয়ে এসছে, সেটা বড় প্রশ্ন নয়। সেখানে সে আরেকটি বিয়ে করলো, বিয়ে করবার পর তাদের বাচ্চা হলো, এখানে যাকে বিয়ে করলো সে এদেশের মানুষ, তাহলে সেই এদেশি বউকে এবং তাদের বাচ্চাকে কি করা যাবে? এসবগুলো একটা ক্রিটিক্যাল সমস্যার ব্যাপার। তো এইরকম কারোর যদি কোনো জিজ্ঞাসা থাকলে বলবেন। আমার ইচ্ছা রয়েছে পরে এই ধরনের বিষয় নিয়ে আর একটি এপিসোড আমি করব। যে কথা বলছিলাম, এরকম ক্রিটিক্যাল কেস থাকতেই পারে, তবে তার সংখ্যা কম। সেসব কেস আলাদা করে দেখা যেতেই পারে, কিন্তু জেনারেল কেসগুলো তো জেনারেল নিয়মে মেটানো যায়। ওই আন্তর্জাতিক নিয়ম, ভারত তাদের কাগজপত্র তুলে দেবে বাংলাদেশের হাতে,
বাংলাদেশ সেগুলো বিচার করে পজিটিভ কি নেগেটিভ একটা কিছু বলবে। পজিটিভ বললে তাদের ফেরত চলে যাওয়া, নেগেটিভ যদি ভারত বাংলাদেশ রাজি না হয় তখন ভারত আবার আরো প্রমাণ সাপেক্ষে প্রমাণ দেওয়ার চেষ্টা করবে। এটা আলোচনার ব্যাপার। তো এইভাবে তো মেটানো যায় সমস্যা। সমস্যা তাহলে তৈরি হচ্ছে কেন? সমস্যা থেকে যাচ্ছে কেন? থেকে যাচ্ছে এই জন্যেই যে বাংলাদেশ সরকার এবং তার সীমান্ত রক্ষীরা খুব ভালোভাবেই জানে যে ভারত যাদের ফেরত পাঠাচ্ছে তাদের মধ্যে দু একটা ভুল ভ্রান্তি থাকতেই পারে, সেটা স্বাভাবিক। কিন্তু সাধারণভাবে ফেরত যাদের পাঠানো হচ্ছে তারা মূলত বাংলাদেশি এবং ভারতে তারা অবৈধভাবে ছিল। সিংহভাগ তাদের চোরাপথে এসেছিল, ভারতে থেকে গিয়েছে এখানে, আর কিছু ভিসা নিয়ে গিয়ে ভারতে এসছে, ভিসা ফুরিয়ে গেছে কিন্তু আর ফিরে যায়নি। বাংলাদেশ সরকার এটা খুব ভালোভাবেই জানে। তাই করছে কি, ভারতের চিঠির জবাব না দিয়ে বছরের পর বছর বসে থাকছে। যখন আইনি পথে ফেরত পাঠানো সম্ভব হয়নি তখন ভারত কি করলো? ভারত পুশব্যাকের পথ ধরলো। তবে এটাও যে একতরফা পুশব্যাক করছে তা কিন্তু নয়। ভারতের সাম্প্রতিকতম নির্দেশ সেটা সেই অনুযায়ী কাজ করছে পশ্চিমবঙ্গ সরকার, সেটা হলো যাদের ফেরত পাঠানো হবে তাদের কাগজপত্র তুলে দেওয়া হচ্ছে বিএসএফ এর হাতে। বিএসএফ সেগুলো বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি তাদের হাতে তুলে দিচ্ছে। তারা কাগজপত্র পরীক্ষা করে যদি বলে যে হ্যাঁ এরা বাংলাদেশের লোক, এদেরকে ফেরত দিন, আমরা নিচ্ছি, তখন তাদের নেওয়া হবে। কিন্তু মুশকিলটা হচ্ছে যে এই বিজিবিও সাথে সাথে সেটা বলছে না, কারণ তাদের সরকার তো আবার টিপে দিয়েছে যে ভারতে মুসলমানদের উপর অত্যাচার নিয়ে যতই চেঁচানো হোক না কেন, ভারতে মুসলমানদের উপরে অত্যাচার হচ্ছে না, তারা ভালোভাবেই বেঁচে রয়েছে ভারতের মানুষের মতনই। আর তারা রোহিঙ্গাদের ফেরত নিয়েছিল মিয়ানমার থেকে, কারণ আরাকান সেনারা তাদের উপরে মুসলমানদের উপরে রোহিঙ্গা মুসলমানদের উপরে অত্যাচার করছিল, সেই জন্য তাদেরকে ফেরত নিয়েছিল বাংলাদেশ। কিন্তু ভারতে তো অত্যাচার হচ্ছে না, ভালোই রয়েছে এখানে মুসলমানরা। যারা এখানে রয়েছে বাংলাদেশি তারাও আর ভারতে যেতে চায় না, তাদের বেশিরভাগ এখন চাপে পড়ে যাওয়ার কথা ভাবছে। তার আগে তো তারা ভাবতোই না। আমার বেশ মনে পড়ে বেশ কিছুদিন আগে, বছর দুয়েক আগে, 2-3 বছর আগে একটা ট্রেন ধরে আমি হাওড়া থেকে মুম্বাই আসছি, ট্রেনে আসছি। সেই ট্রেনে সেখানে বাংলাদেশের বেশ কিছু পরিবার, পুরো ট্রেন ভর্তি। তারা নিজেদের মধ্যে, একজনকে আমি জিজ্ঞেস করলাম যে কোথায় বাড়ি, বললে আমাদের বাড়ি সাতক্ষীরে। তাই আমি সাতক্ষীরে বাড়ি, তাহলে আমার বাড়িতে আমাদের গ্রামে আর লোকজন কেউ থাকলো না, সব ইন্ডিয়ায় চলে আসতেছে। এই হচ্ছে কথা। তো এখন তাদেরকে ফেরত চলে যাচ্ছে। তারা তো ভারতে প্রেম করতে আসেনি, তাদের নিজেদের বাঁচার স্বার্থে এসেছিল। আর এখানে এসে দেখেছে যে তারা কাজ পাচ্ছে, খাবার পাচ্ছে। তো ভারতের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র গতকাল এ সম্পর্কে স্পষ্টভাবে বলেছেন, ভারত কিন্তু নির্দিষ্ট আইনি পথেই ফেরত পাঠাতে চায় অবৈধদের। কাগজপত্র তারা তুলে দিয়েছে বাংলাদেশের হাতে, কিন্তু বাংলাদেশ জবাব দিচ্ছে না। কি বলছেন আমাদের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জয়সওয়াল, মিস্টার জয়সওয়াল, একটু শুনে নিন। The second question was regarding Bangladesh. Now, in Bangladesh, as I have told you before also, that all foreign nationals in India, if they are here illegally, including from Bangladesh, we have laws to deal with them and they'll be accordingly dealt with. As far as deportation of these people is concerned, there is a bilateral mechanism in place, and once we refer these cases to the Bangladeshi side for them to verify the nationality of these people, and once it is verified, then we take forward the deportation process. We have several or many of these requests which are still pending with the Bangladeshi side, and we hope and expect that they'll be expedited as soon as possible, so that the deportation of people who are illegally staying in India can be taken forward. তো এইবার বন্ধু, ভারত তাহলে এই অবস্থায় কি করবে? সুতরাং এরপরে ভারত বাধ্য হয়ে জোর করে পুশব্যাক নীতি নিয়েছে। কিন্তু ভারত সরকারের হস্তক্ষেপ ছাড়াই, অর্থাৎ আমাদের পুলিশ মিলিটারি গিয়ে কাউকে ধরছে না, তার আগে একটা বড় সংখ্যক বাংলাদেশি থানা, পুলিশ, ডিটেনশন ক্যাম্প, হোল্ডিং সেন্টার এসবের ভয়ে নিজেদের উদ্যোগে দেশে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ও নিচ্ছে।
আর তারা যেমন গোপনে চোরাপথে ভারতে ঢুকেছিল, তেমনি গোপনে চোরাপথে আবার ভারত থেকে চলে যাচ্ছে, ভারত সীমান্ত পেরোচ্ছে। কিন্তু বাংলাদেশ যে সিদ্ধান্ত নিয়েছে তাদের ঘরে ফিরতে দেবে না। সুতরাং বাংলাদেশ কি করছে? তারা সীমান্তে নিজেদের পারে অতিমাত্রায় সজাগ হয়েছে। কয়েকদিন আগে আমি বেশ কয়েকটা ভিডিও করেছি এই ব্যাপারে, আরো করব, কারণ সমস্যাটা খুব ভয়ঙ্কর। সেখানে বলেছি বাংলাদেশের বিজিবি এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে মাইক নিয়ে এই সীমান্তবর্তী শহর গ্রামগুলো সেই সমস্ত জায়গায় ঘোষণা করা হচ্ছে যে গ্রামে নতুন লোক দেখলে, যারা ফিরে আসছে তাদের দেখলে যেন তাদেরকে এখানে না ঢুকতে দেয়। সুতরাং কি করছে তারা বিজেপিকে খবর দিচ্ছে, বিজেপি আসছে। বিজেপি এসে তাদের করছে, একা যে বিজেপি সজাগ তা নয়, তাদের সঙ্গে যোগ দিয়েছে ওই সীমান্ত এলাকার বাসিন্দারা। তারা রাত জেগে পাহারা দিচ্ছে। নোম্যান্স ল্যান্ডে যারা ধরা পড়ছে তাদের সেখানে ফেলে রাখছে, আর যারা নোম্যান্স ল্যান্ড পেরিয়ে দেশের ভেতরে ঢুকে পড়েছে তাদেরও ধরে বেঁধে ফেরত নিয়ে এসে আবার ফেলছে ওই নোম্যান্স ল্যান্ডে। আমি এটা মিথ্যে কথা বলছি না। একটা ভিডিও দেখুন, আমাদের ইন্ডিয়ার ভিডিও নয়, বাংলাদেশের ভিডিও, বিজিবির নিজের তৈরি ভিডিও, একটু দেখুন। কমান্ডান্ট 93 বিএসএফ এর সাথে আমাদের স্পট মিটিং ছিল। এই গত 25 তারিখ সকালবেলা যে 10জনকে এখানে পুশিং করা হয়েছে এর ব্যাপারে, তো তারা বলছে যে এরা বাংলাদেশি নাগরিক, তারা এটা দিতে প্রস্তুত না। আমি তাদেরকে বলেছি যে এটা স্ট্যান্ডার্ড ওয়ে না, এটা ইন্টারন্যাশনাল ল না। এটা ইন্টারন্যাশনাল ল হয় যদি এক দেশের নাগরিক যদি অবৈধভাবে অন্য দেশে থাকে তাকে পুলিশের মাধ্যমে ইন্টারন্যাশনাল ল মেনে তাকে হ্যান্ডওভার করা উচিত। এভাবে আমরা অ্যাকসেপ্ট করবো না। তারা এটা বাংলাদেশি নাগরিকরা ফেরত দিতে রাজি না। আমরা আমাদের অবস্থান অনড়। আমরা বলেছি যে না, আমরা এভাবে গ্রহণ করবো না, এটা অবশ্যই ইন্টারন্যাশনাল আইন অনুসারে হতে হবে। তো তারা বলেছে যে তাদের হাইড কোর্টের সাথে কথা বলবে, বাট আমরা এই পজিশনে অনড় যে আমরা অবৈধভাবে যদি আমাদের সীমান্ত দিয়ে কাউকে অনুপ্রবেশ করানো হয়, পুশিং করানো হয়, এটা আমরা এখনও অ্যাকসেপ্ট করবো না এবং ভবিষ্যতেও আমাদের এবারের মধ্যে কোথাও আমরা অ্যাকসেপ্ট করবো না। এদের ব্যাপারে তাদেরকে আমরা বলেছি তাদেরকে এটা নিয়ে যাওয়ার জন্য, তারা এটা আশা করছি তারা এটা নিয়ে যাবে, বাট আমরা এদেরকে বাংলাদেশ পর্যন্ত প্রবেশ করতে দিব। এই কথা আমি তাদেরকে বলেছি যে তোমরা তাদেরকে অবৈধভাবে এখানে ফেরত পাঠিয়ে দিয়েছো। এরা বৃষ্টির মধ্যে ছিল, গতকাল বজ্র হয়েছে, এটা ইনহিউম্যানিটেরিয়ান, এটা অমানবিক হয়ে যাচ্ছে। তোমরা মানুষকে এরকম বিপদের মধ্যে ফেলে দিতে পারো না। তাদেরকে আমি এই দাবি আমি উত্থাপন করেছি যে এরা মানুষকে তাদের অধিকার আছে। তোমরা একজন মানুষকে ধরে অবৈধভাবে পুশ করে তাকে বিপদের মুখে এবং অমানবিকভাবে তাকে ফেলে রাখতে পারো না। এই কথা আমি তাদেরকে উল্লেখ করেছি। তারা বলেছে, তারা অস্বীকার করেছে যে তাদেরকে এভাবে কাটাতারে ব্যবহার করে তাদেরকে ফেরত পাঠায় নাই। কিন্তু এখানে ভিকটিম আছে, এখানে তাদের সাথে কথা বললেও আপনারা বুঝতে পারবেন। এখানে দেখবেন তাদেরকে বিভিন্ন জায়গায় অ্যারেস্ট করে গত 26 মে তাদেরকে অ্যারেস্ট করে বিভিন্ন সেন্টারে রেখেছে। রাখার পর তাদেরকে গত 5 তারিখ সকালে তাদেরকে পুশিং করেছে। সো তারা এটা অস্বীকার করেছে, বাট আমি তাদেরকে ফোর্সফুলি বলেছি যে না, তোমরা এইভাবে ইনহিউম্যান মানুষের অধিকারকে তোমরা এইভাবে মানুষকে মৃত্যুর বুকে তোমরা ঠেলে দিতে পারো না, এটা তোমরা হতে পারবে। তার জায়গা আমাদের শক্তির জায়গা। এটা খালি আজ এই সময় না, অতীতেও সর্বদা আমাদের দিনে রাতে বৃষ্টি ঝড়ের মধ্যে এরা আমাদের সব সময় আমাদের সাথে আছে। আমাদের এটা শক্তি জায়গা। আমরা মনে করি এই বাংলাদেশ আমাদের জনগণ, আমরা জনগণের বাহিনী, জনগণ আমাদের সাথে আছে সর্বদা সবার সময় সর্বপ্রকার সাহায্য সহযোগিতা আমাদের সাথে আছে এবং আমাদের সাহায্য সহযোগিতা করতে আমি খুবই গ্রেটফুল। জনগণের অসংখ্য গ্রেটফুল। বর্ডার গার্ড বাংলাদেশের ওই অফিসার যিনি কথা বলছেন ভিডিওতে, একবারও কিন্তু বললেন না যে এই লোকগুলো তাদের দেশের লোক নয়, এরা ভারতের লোক, ভারত জোর করে তাদের নিজেদের দেশের মুসলমানদের বাংলাদেশে পাঠাচ্ছে, এ কথা কিন্তু বললেন না তিনি বললেন কি যে এরা তাদের মূল আপত্তি ফেরতের পদ্ধতি নিয়ে, লোক তাদের, এটা তারা কিন্তু মুখে স্বীকার না করলেও মনে মনে স্বীকার করে নিচ্ছে। কিন্তু আপত্তিটা হলো ফেরতের পদ্ধতি নিয়ে, অর্থাৎ আমাদের লোক আমরা নিতে পারি, কিন্তু সেটা এইভাবে জোর করে পাঠাবে, এটা আমরা সহ্য করতে পারবো না, এটা আমরা গ্রহণ করব না। এটা আন্তর্জাতিক আইনসম্মত পদ্ধতি নয়, তাই তারা ফেরত নিতে পারবেন না। পদ্ধতিটা আগেই বলেছি, পদ্ধতি মেনে ভারত চিঠি দিলে চিঠির জবাব দেবে না, বছরের পর বছর ফেলে রাখবে। পদ্ধতি মেনে বিএসএফ বিজিবির হাতে কাগজপত্র তুলে দেবে, তারা তার জবাব দেবে না।
আটকে রেখে দেবে। আবার তারা বলবে ভারত নিয়ম কানুন মানছে না। তোমরা কি নিয়ম কানুন মানছো? চিঠি জবাব দিচ্ছ না কেন? আবার দেখুন, আবার কত বড় বড় কথা, অমানবিক ব্যবহার করছে ভারত, ইনহিউম্যান। তাদের পাল্টা প্রশ্ন করা যায়, ভারতের ব্যবহার না হয় বেআইনি, অমানবিক, ইনহিউম্যান, কিন্তু তোমরা তো ভালো করেই জানো ভারত যাদের পুশব্যাক করছে তারা তোমাদের দেশের লোক, বাংলাদেশের নিজের মানুষ। তা নিজের দেশের মানুষের ওপর তোমরা, নিজের দেশের মানুষের ওপর তোমরা অমানবিক হচ্ছ কি করে, হও কি করে? বর্ডার গার্ডস বাংলাদেশের অফিসারটি বলছেন বাংলাদেশ ওদের দায়িত্ব নেবে না। তো দায়িত্ব যদি না নেয় তাহলে একেবারে লিখে নিতে পারেন মহাশয় যে ভারতও ওদের আর ফিরিয়ে নেবে না। ভারত স্পষ্ট বলবে ওরা স্বেচ্ছায় চলে গেছে দেশ ছেড়ে, ভারত ছেড়ে নিজের দেশে স্বেচ্ছায় গেছে, ভারতের কোনো ভূমিকা নেই। সুতরাং ওরা সীমান্তের নোম্যান্স ল্যান্ডে বাঁচলো কি মরলো তাতে ভারতের কিচ্ছু আসে যায় না, কারণ ওরা ভারতের লোক নয়। ওরা যে দেশের লোক তারা বুঝুক ওদের নিয়ে কি করবে, কি হবে। তাহলে বিজিবির অফিসারটি একবার বললেন ওই লোকগুলোকে জিজ্ঞেস করে দেখুন, ওরা বলবে 26শে মে ওদের ধরেছিল ভারতের পুলিশ, ক্যাম্পে রেখেছিল, তারপর রাতের বেলায় তার কাটার এপারে ফেলে দিয়েছে। হতেও পারে সেটা, কিন্তু প্রশ্নটা হলো ওই লোকগুলোকে এসব কথা কে জিজ্ঞেস করবে? কে জানতে চাইবে এসব কথা? ভারত কথাই বলবে না আর ওদের সঙ্গে। তোমাদের পাঁঠা তোমরা ঘাড়ে কাটবে না লেজে কাটবে, সিদ্ধান্ত তোমাদের। অর্থাৎ ব্যাপারটা দাঁড়াচ্ছে কি, দুই দেশের উচ্চতম রাজনৈতিক নেতৃত্ব যদি এই সমস্যা নিয়ে আলোচনায় না বসেন, যদি সমাধান না করেন, তাহলে কিন্তু এভাবেই চলতে থাকবে। মনে রাখবেন 4000 কিলোমিটারেরও বেশি সীমান্ত ভারতে পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশে। কত জায়গায় পাহারা দেবে বিজিবি? একবার সীমানার ওপারে ফেলে দিতে পারলেই সমস্যা থেকে মুক্তি। বিএসএফ সেটা ক্রমশই আরো যে তেড়ে ফুড়ে করবে লিখে নিতে পারে বাংলাদেশ। সুতরাং পালিয়ে না গিয়ে আলোচনায় বসুন, যত তাড়াতাড়ি বসতে পারেন ততই মঙ্গল। কারণ যত দিন যাবে, এখন 10টা জায়গা 12টা জায়গার থেকে পাঠানো হচ্ছে, পুশব্যাক হচ্ছে, এরপরে ডাঙায় জলে সব দিকে পুশব্যাক হবে। নৌকো করে রাত্রে ওপারে চরে নামিয়ে দিয়ে চলে আসবে। কি করবেন? কত জায়গায় পাহারা রাখবেন? সুতরাং সামনে বর্ষা, আর এই নোম্যান্স ল্যান্ডে জলে কাদায় খোলা আকাশের নিচে ঝড়ে বৃষ্টিতে সাপ খোপের রাজত্বে থাকাটা কি সমস্যা তৈরি করবে সেটা একটু ভেবে দেখুন। বর্ষা আসছে, সমস্যা পাহাড় হয়ে বাংলাদেশের ঘাড়ে চেপে বসবে। বর্ষা শুরু হয়ে গেছে, সুতরাং সাবধান। বাজারে জোর চর্চা, বাংলাদেশ জাতিসংঘে গেছে ভারতের বিরুদ্ধে একটা নয় দুটো অভিযোগ নিয়ে। একটি অভিযোগ অবৈধ বাংলাদেশি তকমা দিয়ে পুশব্যাক করে দেশে জোর করে ফেরত পাঠানো নিয়ে, আর দ্বিতীয় যে অভিযোগ সেটা হলো বাংলাদেশের আপত্তি অগ্রাহ্য করে ভারত গায়ের জোরে সীমান্তে কাঁটা তারের বেড়া দিচ্ছে এই বিষয়ে। আর বাংলাদেশকে কমপ্লেন লজ করতে শ্যামচাচা মানে আমেরিকা নাকি উস্কে দিচ্ছে পেছন থেকে। এমন খবরও কেউ কেউ দিচ্ছেন যে শ্যামচাচার কথায় হরিচাচা মানে জাতিসংঘ, গুয়েট্রেস তিনি নাকি জোর করকে দিয়েছেন ভারতকে। আর সেই করকানি খেয়ে ভারত নাকি ভয়ে লেজ গুটিয়ে বসে গেছে, আর ওই বেড়া দিচ্ছে না সীমান্তে। এরকম খবরও দু একটা ইউটিউবার
তারা দিয়ে রেখেছেন, বাংলাদেশের বলা বাহুল্য তারা দিয়েছেন। তো এখনকার আলোচনা এই খবরটির সত্য অসত্য নিয়ে। বিষয়টা জটিল ও গুরুত্বপূর্ণ, তাই দয়া করে পুরোটা শুনবেন, শোনার পর কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আগেই বলেছি, বাংলাদেশ জাতিসংঘে গিয়ে ভারতের বিরুদ্ধে অভিযোগ করেছে সীমান্তে কাঁটাতারের বেড়া দেয়া এবং ঘুষপেটিদের পুশব্যাক করা, এই নিয়ে অভিযোগ। কিন্তু আসলে ঘটনাটা কি, সত্যিটা কি? বাংলাদেশ সীমান্তে বেড়া নিয়ে নাকি পুশব্যাক নিয়ে ওই জাতিসংঘের মানবাধিকার যে কমিশন রয়েছে সেইখানটায় গিয়েছে বাংলাদেশ, সেটা একটু দেখা যাক। দেখুন, সীমান্তে বেড়া নিয়ে সমস্যা মেটাবার কাজ জাতিসংঘের মানবাধিকার কমিশনের এখতিয়ারেই পড়ে না। তাদের কাজ বড়জোর মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে কিনা সেটা দেখা। সেই হিসেবে বাংলাদেশ পুশব্যাক নিয়ে সেখানে যেতেই পারে, কিন্তু বেড়া দেয়া নিয়ে নয়। তবে এটা ঠিক, সীমান্ত বেড়া নিয়ে বাংলাদেশ তীব্র প্রতিবাদ জানাচ্ছে। কোথায় জানাচ্ছে? ভারতের কাছে। খবর আছে এই ব্যাপারে শ্যামচাচার দরবারেও গিয়েছিলেন খলিলুর মিয়া, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। তিনি সেখানে গিয়ে বলেছিলেন, সীমান্তে কাঁটাতারের বেড়া দিলে বাংলাদেশ শেষ হয়ে যাবে। ভারত সীমান্তে চোরা কারবার বন্ধ হলে, মানব পাচার বন্ধ হলে বাংলাদেশের অর্থনীতিতে ধস নামবে। জবাব পেয়েছেন কি? ভারত আমাদের কথা শুনবে না, মোদি বড় জেদি, তোমরা বরং পুশব্যাক ব্যাপারটাই পার্শ্ব করো, আমরা তোমাদের পক্ষে গুতেরেসকে বলে দেব, তারপরেই বাংলাদেশের জাতিসংঘে যাত্রা। তাহলে দেখা গেল কি, বেড়া দেয়া নিয়ে কিছু হয়নি, মানে যায়নি। হয়েছে তো অনেক কিছু, কিন্তু যায়নি। আজকের এই ভিডিওতে আমরা খুঁজে বের করব এই খবরের বাস্তবতা, দেখব জাতিসংঘের হস্তক্ষেপ কতটুকু কার্যকর, আমেরিকার ভূমিকা কি, আর সব শেষে বাংলাদেশের জন্য সঠিক সমাধানটি কি। চলুন শুরু করা যাক। প্রথমে বুঝে নিই সীমান্তে বেড়া নিয়ে বিতর্কটা আসলে কি। বাংলাদেশ বলছে 1975 সালের চুক্তি অনুযায়ী নো ম্যানস ল্যান্ডে 150 গজের মধ্যে কোনো স্থায়ী নির্মাণ করা যাবে না। এটা 1975 সালের ভারত বাংলাদেশ যৌথ সীমান্ত নির্দেশাবলীর যে চুক্তি হয়েছিল তার মূল শর্ত। আর এই শর্ত অনুযায়ী 150 গজের মধ্যে প্রতিরক্ষা সম্পর্কিত বোঝায় এমন যে কোনো নির্মাণের বিষয়ে নিষেধাজ্ঞা রয়েছে। আবার বলি, কোন বিষয় নিষেধাজ্ঞা? 150 গজের মধ্যে প্রতিরক্ষার সম্পর্কিত বোঝায় এমন নির্মাণ নিষেধ রয়েছে। মানে 150 গজের বাইরে প্রতিরক্ষা দেয়াল দেয়া যাবে। এখন কথাটা হচ্ছে, কাঁটাতারের বেড়া এটা কি স্থায়ী নির্মাণ বা স্থায়ী স্থাপনা বা প্রতিরক্ষা নির্মাণ? ভারত বলছে না, কাঁটাতারের বেড়া কোনো স্থায়ী নির্মাণ নয়, আর কাঁটাতারের বেড়া তার প্রতিরক্ষার উদ্দেশ্যেও দেয়া হচ্ছে না। মানে দেশকে রক্ষা করার উদ্দেশ্যে দেয়া হচ্ছে না, দেশের প্রতিরক্ষা যেটাকে বলে ডিফেন্স, সেই ডিফেন্স সেক্টরের ব্যাপার এটা নয়। তাহলে কি এটা? এটা হচ্ছে অবাধ যাতায়াত ও চোরাচালান বন্ধ করার উদ্দেশ্যে। এর মধ্যে প্রতিরক্ষাটা কোথায়? তাছাড়া সামান্য তো বেড়া, সেটা যদি স্থায়ী নির্মাণ হতো তাহলে বিজিবি আর তার দেশওয়ালি ভাইরা মানে বাংলাদেশিরা মিলে এক রাতে 80 কিলোমিটার তার কেটে ফেলতে পারতো ফেলতে। বলুন, যদি স্থায়ী নির্মাণ হতো। 1-8 কিলোমিটার নয়, একটু নয়, 80 কিলোমিটার তার, এবং এমন নিঃশব্দে কেটেছে যে ভারতের বিএসএফ, সেদিন একটু বৃষ্টি ছিল, তো ভারতের বিএসএফ সেটা বুঝতেই পারেনি। তাহলে সেটা কিরকম স্থায়ী নির্মাণ হয় ভেবে দেখুন। ভারত বলছে সীমান্ত এলাকা অপরাধ মুক্ত করতেই কাঁটাতারের বেড়া দেয়া হচ্ছে। অনুপ্রবেশ, চোরা কারবারি, মানব পাচার রোধ করতে বেড়া প্রয়োজন। এটি ভারতের নিজের নিরাপত্তার স্বার্থ। কোন নিরাপত্তা? সেটা হচ্ছে অর্থনৈতিক যে সমস্ত ব্যাপারটা থাকে, অর্থাৎ বাংলাদেশ থেকে আসবে লোকজন এখানে, তাদেরকে যাতে আটকে রাখা যায়
তার জন্য, যাতে তারা সহজে না আসতে পারে তার জন্য আন্তরিক দেশের সেই স্বার্থ, সেই নিরাপত্তা। সুতরাং এটা ভারত দেবেই, কোনো কথা শুনবে না, যথারীতি বাংলাদেশ তা মানবে না। বারবার তুলছে একটাই কথা, 1975-এর ইন্দিরা মুজিব চুক্তি, বলছে 150 গজ 150 গজ, ভারত চুক্তি ভাঙছে। ভারত বলছে চুক্তি ভাঙছি না। একটা অপ্রিয় সত্য উঠে আসে এখানে, ভারত বলতেই পারে, এত যে চুক্তি করছো ভায়া, আমরা চুক্তি ভাঙছি বলছো, তো তোমরা কি করছো হে? হাসিনা আমলের চুক্তি একতরফা ভাবে বাতিল করার হুমকি দিচ্ছ একদিকে, আবার অন্যদিকে 75-এর মুজিব আমলের চুক্তি নিয়ে এত কথা বলছো। তোমাদের কোন মুখটা বিশ্বাস করব আমরা? যেটা তোমাদের স্বার্থে ভালো সেইটাকে আমাদের বিশ্বাস করতে হবে? সেটা তো করা যাবে না। আরো আছে। তোমরা যদি বলতে পারো হাসিনার আমলে করা চুক্তি মানছি না, মানবো না, তাহলে আমরাও তো বলতে পারি 75-এর ইন্দিরা মুজিব চুক্তি ভারতের স্বার্থ বিরোধী, এই চুক্তি মানছি না, মানবো না। কি হবে তাহলে আমরা যদি বলি? সব বাস্তবতাটা কি জানেন? বাস্তবতা হলো, বাংলাদেশ সরকারিভাবে চুক্তি বাতিলের হুমকি দিচ্ছে বটে, তবে সেসব রাজনৈতিক হুমকি, পাবলিককে খাওয়ানোর জন্য গ্যালারি শো। আসলে জানে ভারতের সঙ্গে চুক্তি ভাঙতে গেলে সর্বনাশ। আরে অন্যান্য চুক্তির কথা ছেড়ে দিন, শুধু গঙ্গা জলের চুক্তিটা ধরুন, এটা হাসিনা করে গিয়েছিলেন। সে চুক্তি ভাঙলে গাইতে হবে কি, আমায় ডুবাইলি রে, আমায় ভাসাইলি রে, অকুল দরিয়ার মাঝে কুল নাই রে। মানে গঙ্গা জল চুক্তি যদি ভেঙে দেয়, তাহলে বর্ষায় জল ছাড়বে ভারত, আর সেটা ছাড়লে ওই গানটি হবে আমায় ডুবাইলি রে। এটা তো বর্ষার সময়। আর গ্রীষ্মে গাইতে হবে আব্বাস উদ্দিন সাহেবের সেই গানটা, আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তুই, আল্লাহ মেঘ দে। বাংলাদেশ তাই বাস্তবে কোনো চুক্তি ভাঙতে গেলে একবার নয় 100 বার ভাববে। শেখ হাসিনার আমলে গত 15 বছরে 100-র বেশি চুক্তি হয়েছে, কিন্তু বাংলাদেশ সরকারিভাবে অনেক হুমকি দিয়েছে সেসব চুক্তি পুনর্বিবেচনা করে ভেঙে ফেলবে। এ পর্যন্ত ভেঙেছে কটা? একটা চুক্তি। কোন চুক্তিটা জানেন? চুক্তি বাতিল করেছে জিআরএসি ট্যাগ বোট চুক্তি, ভারত থেকে বোট কিনবার, বড় জাহাজ কেনার চুক্তি, সেইটা। বাকিগুলো না ভেঙে বন্ধ রেখেছে বা ঝুলিয়ে রেখেছে, কারণ ভাঙতে গেলে বিপদ। তাই ভারতের এই যুক্তি যে বাংলাদেশ চুক্তি ভাঙতে চাইছে, তাই ভারতও চুক্তি ভাঙবে বা ভাঙতে চাইবে, এটা টিট ফর ট্যাট। তুমি ভাঙলে আমিও ভাঙতে পারি। যদিও সীমান্ত বেড়া নির্মাণ এটি চুক্তি বাতিল নয়, চুক্তি লঙ্ঘনও নয়, কেবল শর্তের ব্যাখ্যা নিয়ে মতান্তর। কোনটা স্থায়ী নির্মাণ বলে আর কোনটাকে অস্থায়ী নির্মাণ বলে, তাই নিয়ে ব্যাখ্যায় মতান্তর। মেক্সিকো সীমান্তে আমেরিকা কাঁটা তার নয়, একেবারে কংক্রিটের পাঁচিল তুলেছে, সেটাও একেবারে সীমান্ত ঘেঁষে। আবার সীমানার ওপরে ওই কিছু ছাড়াছাড়ির ব্যাপার নেই, নোম্যান্স ল্যান্ডে তারা সেখানটায় কংক্রিটের পাঁচিল তুলেছে। বাধা মেনেছে ট্রাম্প? আমেরিকার জমিতে আমেরিকার লোহার পাঁচিল দেবে না কংক্রিট না কাঁটা তার, সেটা যেমন আমেরিকার ব্যাপার, মেক্সিকো বলার কেউ নেই, কেউ নয়। এখানেও তেমন, ভারত তার নিজের জমিতে কাঁটা তার দেবে না ইটের পাঁচিল দেবে, সেটা ভারতের ব্যাপার। তুই বাড়ি যা বাপি। তারপরেও কথা বলতে চাইলে আয় বসি, চা বিস্কুট খাই, তারপর যে যার বাড়ি যাই। সিদ্ধান্ত ভারতের একই থাকবে, নো চেঞ্জ, কাঁটাতারের বেড়া দেয়া হবেই। এখন আসি ইউএনএইচসিআর বা জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রশ্নে। সংবাদে শুনেছেন বাংলাদেশ ইউএনএইচসিআর এ গেছে, কিন্তু বাস্তবতা হলো বাংলাদেশ বেড়া দেয়া নিয়ে সেখানে যায়নি, কারণ সেখানে যাওয়ার কোনো যুক্তিই নেই। মুদিখানায় কেউ জাহাজ কিনতে যায় না। আর ইউএনএইচসিআর এর ম্যান্ডেট হলো
শরণার্থী, জোরপূর্বক বহিষ্কৃত জনগোষ্ঠী এবং আশ্রয় প্রার্থীদের অধিকার রক্ষা করা। সীমান্ত বেড়া নির্মাণ একটি দ্বিপাক্ষিক সীমান্ত বিবাদ, যা ইউএনএইচসিআর এর ম্যান্ডেটের মধ্যেই পড়ে না। সীমান্ত বেড়া নির্মাণে শরণার্থী তৈরি হয় না, তাই ইউএনএইচসিআর এর সাথে এটি সরাসরি সম্পর্কিত নয়। তবে হ্যাঁ, পুশব্যাক নিয়ে এটা তাদের এখতিয়ার, এটা মানবাধিকার ইস্যু। অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানো, পুশব্যাক করা, এটা মানবাধিকারের প্রশ্ন। তাই বাংলাদেশ যদি কোথাও গিয়ে থাকে তবে সেটা ওই মানবাধিকার কমিশনে, সেখানে পুশব্যাক নিয়ে বড় জোর যেতে পারে। এখন আসি আমেরিকার ভূমিকায়, কারণ কথা আসছে যে আমেরিকা বাংলাদেশকে পেছন থেকে মদদ দিচ্ছে। সেই মদতের অন্য কি কারণ, সে ব্যাখ্যা আলাদা, সেটা আপনারাও অনেকে জানেন। গোপন চুক্তি টুক্তি অনেক আছে, তো সুতরাং একটু তো কথা বলতেই হয় তার হয়ে। আমেরিকা নাকি তাই উস্কে দিচ্ছে বাংলাদেশকে, যাও জাতিসংঘে যাও। কিন্তু বাস্তবতা হলো 2 বছর আগে ট্রাম্প সাহেব নিজেই হাতে পায়ে শিকল বেঁধে দেশে দেশে অনুপ্রবেশকারীদের ফেরত পাঠিয়েছেন। ট্রাম্পের আমলে কি অনুপ্রবেশকারীদের পুশব্যাক করা হয়নি? হয়েছে, সবাই জানে। মেক্সিকো সীমান্তে ট্রাম্প কতটা কঠোর ছিলেন সবাই জানেন। মেক্সিকো থেকে, ভারত থেকে, বাংলাদেশ থেকে, পাকিস্তান থেকে অনুপ্রবেশকারীদের হাতে পায়ে শিকল বেঁধে পাঠানো হয়েছে, এটাও পুশব্যাক। আর সে পুশব্যাক করেছে খোদ আমেরিকা। বাংলাদেশ ভারতের ব্যাপারে কোন মুখে বলতে যাবে তারা মশাই? হ্যাঁ, আগে নিজের পেছনটা তো দেখো। তাই আমেরিকা পেছনে খেলতে পারে, সামনে নয়, কারণ আমেরিকার নিজেরই সীমান্ত নীতি আছে, কঠোর নীতি, পুশব্যাক নীতি। অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানো, পুশব্যাক করা, আমেরিকা নিজেই সেই নীতি পালন করছে। সে কি করে বলবে ভারতকে তোমরা এটা করো না? তাই আমেরিকা বাংলাদেশকে উস্কে দিচ্ছে, এটা হতে পারে, কিন্তু আমেরিকা নিজেই যেহেতু একই কাজ করেছে এবং করছে, তাই পেছনে সহানুভূতি দেখাবে, সামনে চুপ। এবার আসি জাতিসংঘের ক্ষমতা কতটা, সেটা একটু দেখা যায়। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ, সেটা তো মানবাধিকার কমিশনের অনেক উপরে, তারই বা ক্ষমতা কতটুকু? জাতিসংঘ কি জানেন? জাতিসংঘ হচ্ছে শক্তের ভক্ত, নরমের জম। আর নরম হলে কি হয়? বিড়াল সামান্য সে নরম মাটিতে আঁচড় কাটে, মাটি শক্ত হলে বিড়াল হাওয়া। এর আগে আমেরিকা, চীন, রাশিয়া তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে জাতিসংঘের আদেশ। হ্যাঁ, বাস্তবতা হলো আমেরিকা ইরাক যুদ্ধে ইউএন সিকিউরিটি কাউন্সিলের নির্দেশ মানেনি। চীন, তিব্বত, হংকং এই সমস্ত নিয়ে যে আদেশ দিয়েছে, নির্দেশ দিয়েছে জাতিসংঘ, চীন মানেনি। ইউক্রেন নিয়ে ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল যে রেজলিউশন করেছে, রাশিয়া সেটা মানেনি। এরা কেউ মানেনি, আর ভারত মানবে? ভারত পাত্তা দেবে না নিশ্চিতভাবে, কারণ ইউএনএসসির 5টি স্থায়ী সদস্য দেশ আছে: আমেরিকা, চীন, রাশিয়া, যুক্তরাজ্য, ইংল্যান্ড আর ফ্রান্স। এদের মধ্যে রাশিয়া আর ফ্রান্স তো, কিংবা যে কেউ একজন ভেটো দিলেই এটা অর্থহীন হয়ে যাবে। জাতিসংঘের ক্ষমতা তাত্ত্বিকভাবে আছে, কিন্তু বাস্তবে কার্যকর একেবারে বুড়ো আঙ্গুল, কলা। অন্তত ভারতের ক্ষেত্রে তো বটেই, কারণ ভারত একটি বড় অর্থনীতি, আন্তর্জাতিকভাবে শক্তিশালী দেশ। কোন স্থায়ী সদস্য ভারতের বিরুদ্ধে ভেটো দেবেই দেবে, কারণ গাঁটছাড়া বাধা আছে অনেক জায়গায়। তাহলে নিট রেজাল্ট কি দাঁড়ালো? বাংলাদেশ কি কিছুই পাবে না? ঠিক তাই, কিছু পাবে না। বাস্তবতা হলো জাতিসংঘে গিয়ে বাংলাদেশ শুধু মুখ পোড়াবে, তার বেশি কিছু পাবে না। কেন? কারণ জাতিসংঘের নির্দেশ ভারত মানবে না। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে, কিন্তু তা কার্যকর হবে না, যে কেউ ভেটো দিয়ে দেবে। আর ভারত ভেটো না দিলেও ভারত মানবে না, কি করবে জাতিসংঘ? তাই জাতিসংঘে যাওয়া সময় নষ্ট, পরিশ্রম বেকার। বাংলাদেশের জন্য সোজা কথাটা হলো, এদিক সেদিক ঘোরাঘুরি না করে বাপু আলোচনায় বসো ভারতের সঙ্গে, হাতে পায়ে ধরে পরিস্থিতি সহজ করে নাও। কি করে পুশব্যাক পরিস্থিতি সহজ হতে পারে?
আমি বলেছি অটল বিহারী বাজপেয়ী যখন প্রধানমন্ত্রী ছিলেন 2001 সালে তিনি একটি কমিশন বসিয়েছিলেন, মাধবগড় বলে কমিশন। সেই কমিশন সুপারিশ করেছিল যে বাংলাদেশ থেকে যারা আসছেন তাদেরকে ওয়ার্ক পারমিট দিয়ে নির্দিষ্ট সময়ের জন্য এখানে রাখা যায়, কাজ শেষ হয়ে গেলে তারা দেশে ফিরে যাবেন, তারা দেশের ভারতের নাগরিকত্বও পাবেন না, তারা শ্রমিক হিসেবে আসবেন, যেমন ভাবে আজকে পৃথিবীর অন্যান্য দেশে বাংলাদেশিরা যায় তেমন। তো সেটা করে নিলে হতো ভালো, সেই ব্যাপারটা করে নেওয়ার চেষ্টা করুক বাংলাদেশের সরকার। বাংলাদেশের জন্য এটাই সমাধান, সঠিক আলোচনা। দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় আলোচনার উপরে কিছু নেই। অবশ্যই এখন আর বন্ধু দেশ আছে কিনা বাংলাদেশ, ভারতের বন্ধু কিনা সেটা নিয়ে যথেষ্ট তর্কের অবকাশ আছে, তবু ধরে নিলাম না সেটা বন্ধুত্ব রয়েছে। সীমান্ত কর্তৃপক্ষের যৌথ কমিটি নিয়ে আলোচনা হোক। এই 8 তারিখে বসছে দুদেশের বিজিবি আর বিএসএফ যৌথ কমিটি, সেখানটায় আলোচনা হোক। ওখানে গিয়ে ওই জাতিসংঘে গিয়ে কোনো লাভ নেই। আলোচনায় বসে যতটুকু ছাড় পাও তাই নাও বাপু, অনুরোধ উপরোধ করে যতটুকু ছাড় পাও তাই নিয়ে খুশি থাকো, কারণ জাতিসংঘে গিয়ে কিচ্ছু পাওয়া যাবে না। সোজা কথা তাই, ঘোরাঘুরি না করে সরাসরি আলোচনায় বসো ভারতের সঙ্গে। বন্ধুরা, আজকের এই ভিডিওর মূল বক্তব্য হলো বাংলাদেশ সীমান্ত বেড়া নিয়ে নয়, পুশব্যাক নিয়ে জাতিসংঘের মানবাধিকার কমিশনে গেছে বাংলাদেশ, কিন্তু সীমান্ত বেড়া নিয়ে প্রতিবাদ জানাচ্ছে ভারতের কাছে, কিন্তু জাতিসংঘে গিয়ে কিছুই পাওয়া যাবে না, সেটা তো বলেই দিলাম। আর তাহলে এবার বাংলাদেশের জন্য সোজা কথা, আলোচনায় বসো ভারতের সঙ্গে। চীন আর পাকিস্তানের সঙ্গে প্রেমটা একটু কমিয়ে ভারতের স্বার্থের দিকে দেখো, কারণ তুমি শুধু নেবে, দেবে না কিছুই, আমি নেব দেব না কিছুই, এটা কোনো আলোচনা, কোনো মধ্যস্থতা, তার কোনো এটাই কোনো রাস্তা আসে না, এটা হয় না, এটাই বাস্তববাদী পথ। তারেক রহমান, আপনাকে 6 মাসের সময় নিয়ে আপনাকে বসতে দেয়া হয়েছে, 4র্থ মাস চলছে, 2 মাসের মধ্যেই আপনার পাট্টারি গোটাতে হবে যদি ভারতের সাথে সম্পর্ক ঠিক করতে না পারেন। যদি চীন এবং পাকিস্তানের কোলে গিয়ে বসে পড়েন তাহলে আপনার আয়ু কিন্তু আর 2 মাস, মাথায় রাখবেন। ধন্যবাদ।